নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো, আজ মেয়ে ও জামাইয়ের সৌভাগ্য ও সমৃদ্ধি কামনা করে ঘরে ঘরে ষষ্ঠী পুজো করলেন শাশুড়িরা। এর সঙ্গে জামাইদের আপ্যায়নের আয়োজন ও উপহার কেনার ভিড় লক্ষ্য করা গেল বাজারগুলিতে। গত বছরে তিস্তার প্লাবনের স্মৃতি এখনো টাটকা তিস্তাপাড়ের বাসিন্দাদের, তাই বর্ষা আসতেই প্লাবন মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন তিস্তাপাড়ের বাসুসুবা গ্রামের বাসিন্দারা। জামাই ষষ্ঠীর বাজার জমজমাট জলপাইগুড়িতে। আজ জামাই ষষ্ঠী। সাত সকালে মিষ্টির দোকানে ছাতা মাথায় ক্রেতা। ম্যাঙ্গো রসগোল্লা এবং গঙ্গারামপুরের দই কিনতে ভিড় লক্ষ্য করা গেল। জামাই ষষ্ঠীর জন্য কেনাকাটা চলছে জোর কদমে। ফলের দোকান থেকে শুরু করে কাপড়, মিষ্টি, হাত পাখা, পুজোর বিভিন্ন উপকরণ সমস্ত দোকানেই যেন ভিড় লক্ষ্য করা গেল। জলপাইগুড়ির দিনবাজার সহ পার্শ্ববর্তী ময়নাগুড়ির বাজারের অলিগলিতে ভিড় লেগে আছে। জামাইকে আদর করে খাওয়ানোর জন্য কোনো কমতি রাখতে চাইছেন না শাশুড়িরা, তাই বাজারের সবথেকে সেরা জিনিস কেনার দৌড় শুরু হয়েছে বাজারে। বাজারে সমস্ত কিছুর দাম বৃদ্ধি পেলেও কেনাকাটায় কমতি রাখতে চাইছেন না শাশুড়িরা। এদিকে জামাই ষষ্ঠীর জন্য বিভিন্ন ফল যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, তরমুজ দোকানে পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। মিষ্টির দোকানে রকমারি মিষ্টি, দই, রসমালাই সমস্ত কিছু তৈরি করে বসে রয়েছেন মিষ্টির দোকানিরা। কাপড়ের দোকানেও ভিড় নেহাত কম নয়। বলা যেতেই পারে জলপাইগুড়ি সহ ময়নাগুড়িতেও জামাই ষষ্ঠীর বাজার জমজমাট। অপরদিকে কাপড়ের দোকানেও দেদার চলল কেনাকাটা। জামাই ষষ্ঠী, তাই জলপাইগুড়ির বাজারে এখন বাজিমাত বাংলাদেশের ঢাকাই জামদানি শাড়ি। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। পয়লা বৈশাখ থেকে শুরু করে চৈত্র সংক্রান্তি, 12 মাসে বাঙালির রয়েছে একাধিক উৎসব ও পুজো পার্বণ। তারই মধ্যে অন্যতম জনপ্রিয় পার্বণ হল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠীর পুজোর মধ্য দিয়ে পালন করা এই উৎসব। বিবাহিতা মেয়ে ও জামাইকে আমন্ত্রণ করে আদর আপ্যায়ন করাই এই উৎসবের রীতি। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা ব্রত পালন করেন এদিন। এক কথায় বলতে গেলে নিজের আদরের মেয়ের সুখী দাম্পত্য জীবনের উদ্দেশ্যেই পালন করা হয় এই ব্রত। আর শ্বশুরবাড়ির লোকেদের অতিথি আপ্যায়নে খুশি হয়ে জামাই নিয়ে আসেন তাদের জন্য নানা রকমের উপহার, এবং সেই উপহারের মধ্যে শাশুড়ি মায়ের জন্য শাড়ি হলো অন্যতম। জলপাইগুড়িতে অন্যান্য শাড়ির দোকান থাকলেও এবছর জলপাইগুড়ি শহরের মেলাতেই বাজিমাত করছে বাংলাদেশের ঢাকাই জামদানি শাড়ি। ইতিমধ্যেই শহরবাসীর কাছে বাংলাদেশের এই শাড়িগুলো নজর কাড়ছে। নির্বাচনের সময় বিক্রি কম থাকলেও জামাই ষষ্ঠীতে শাড়ির বিক্রি বেড়েছে বলে জানালেন বাংলাদেশ থেকে আগত বিক্রেতারা। শুধুমাত্র জলপাইগুড়িতে নয়, শিলিগুড়ি কিংবা কলকাতাতেও তারা ব্যবসা করেন। সব মিলিয়ে শ্বশুরবাড়িতে যেমন আম কিংবা বেলাগোবার বিখ্যাত চমচম জায়গা করে নিয়েছে, ঠিক তেমনি এবছর জলপাইগুড়িতে জামাইয়ের শ্বশুরবাড়িতে উপহার হিসেবে জায়গা করে নিল বাংলাদেশের জামদানি শাড়ি। বাজারে ষষ্ঠীর বাজার করতে পাখা কিনলাম। এবার তো ডবল দাম হয়ে গেছে। গেলবার 20 টাকা করে কিনছে, এবার 40 টাকা যাচ্ছে, কোনোখানে 50 টাকাও যাচ্ছে। সবকিছুতে দাম বেশি। বিক্রি তো ভালোই হচ্ছে, দাম আমাকে আগের থেকে একটু বেশি আছে, কেনাই আছে প্রচুর। 40 টাকা বিক্রি। নিচ্ছে আছে, মোটামুটি ভালোই চাহিদা আছে। জয়ন্ত দেবনাথ। সৌরভ রায়। বললাম, এই তোমাদের জামাই ষষ্ঠীতে পাখার বিক্রি কীরকম আছে? পাখার বিক্রি প্রতিবারের তুলনায় এবার তো ভালোই লাগছে আর কি। মানে একটা পাখা কত যাচ্ছে রেট এখন? একটা পাখা 20, 25, 30ও যাচ্ছে আর কি। চাহিদা ভালো আছে? হ্যাঁ, চাহিদা ভালো। আমাদের খুচরো কম হয় আর কি, তাও ওই 20-25 যা বিক্রি হচ্ছে। আগেরবারের তুলনায় কি বাজার ভালো আছে? আগেরবারের তুলনায় এবার বাজার ভালোই, মানে লকডাউনের পরের থেকে আস্তে আস্তে বাজার ভালোই হচ্ছে। জামাই মেয়ে নাতি আসছে, তাদের জন্য আসতে হবে না মিষ্টির দোকানে। হ্যাঁ, জামাই ষষ্ঠী বলে কথা। বাপরে বাপ,
মিষ্টি কি ভ্যারাইটি পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই যে কত রকমের মিষ্টি, দই, দই, মিষ্টি সব পাওয়া যায়। এই ওয়েদার আবহাওয়া কেমন? আকাশ এখন তো ভালো ওয়েদার, এখন ভালো। কেন? যে গরমটা পড়েছিল বাপরে বাপ, তার থেকে তোমার এই ওয়েদার অনেক ভালো। ও ক্যাটসান দর্শনেও ভালো। বৃষ্টি হচ্ছে? ওই সামান্য বৃষ্টি। আপনি ছাতা নিয়েই তো দোকানে চলে আসছেন, পুরো ছাতা মাথায়। হ্যাঁ, হ্যাঁ, এটা তো সব প্রোটেকশন। আচ্ছা, তো আজকে জামাই ষষ্ঠী ভালোই হবে তাহলে? হ্যাঁ, এই যে মাছ মাংস সব চলবে। দাম কি এবার বাজার কেমন, মানে অন্যান্য বছরের থেকে মাছ মাংসের বাজার বা কিছু? ওই একই রকম, একই প্রতিবারই যা থাকে সামান্য বেড়েছে না একই রকম? না না, একই রকম আছে। একই রকম আছে, কিন্তু জামাই ষষ্ঠী তো করতেই হবে নাকি? হ্যাঁ, 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 কি করতে হবে না? করতে হবে। জামাই মেরে এসছে না আসবে? এসে গেছে, হ্যাঁ, এসে গেছে। কি নাম আপনার? আমার নাম তুলসী ঘোষ, কোথায় বাড়ি? দেশবন্ধুমালা। ডুয়ার্স রুটে মঙ্গলবার কলকাতাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসের অত্যধিক দেরির কারণে প্ল্যাটফর্মেই রাত কাটল যাত্রীদের। 11 ঘন্টারও বেশি দেরিতে নিউমাল জংশনে ঢুকল শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ট্রেনের অপেক্ষায় বিকেল থেকেই রাতভর স্টেশনের ওয়েটিং রুম ও প্ল্যাটফর্মে বসে জেগে রইলেন যাত্রীরা। মঙ্গলবার শিয়ালদাগামী ট্রেনটির বিকেল 5:30 নাগাদ ঢোকার কথা থাকলেও ট্রেনটি বুধবার ভোর 4:15 নাগাদ নিউমাল জংশন থেকে ছাড়ে। ট্রেনের এমন অস্বাভাবিক বিলম্বে চরম ভোগান্তির শিকার হওয়ায় সমস্যায় যাত্রীরা। নিউমাল জংশন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শিয়ালদাহ স্টেশনে কয়েকটি প্ল্যাটফর্ম বন্ধ থাকার কারণে শিয়ালদাহগামী বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলছে। ডুয়ার্স রুটে কলকাতা যেতে হলে একমাত্র ভরসা এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস। নিউমাল জংশন সূত্রের খবর, প্রতিদিন গড়ে 250 জন যাত্রী এই স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ওঠেন। স্টেশনের ওয়েটিং রুমে এত পরিমাণ যাত্রীর বসার উপযুক্ত পরিকাঠামো নেই, ফলে ট্রেনটি অস্বাভাবিক বিলম্বে চলায় সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। গত রবিবার থেকেই সমস্যায় পড়েছেন এই ট্রেনের যাত্রীরা। অনেকে আবার ট্রেনের ভরসা না করেই শিলিগুড়ি থেকে বিমান কিংবা বাসেই কলকাতার পথে যাচ্ছেন। মঙ্গলবার রাতে নিউমাল জংশন স্টেশনে গিয়ে দেখা গেল বহু যাত্রী ট্রেন ধরার অপেক্ষায় বসে রয়েছেন। কেউ আবার স্টেশনের প্ল্যাটফর্মে বসার চেয়ারে কিংবা মাটিতে কাপড় পেতে ঘুমিয়ে রয়েছেন। অনেক শিশুদেরও দেখা গেল প্ল্যাটফর্মে বসে থাকতে বা ঘুরে বেড়াতে। কলকাতার বাঘা যতীনের বাসিন্দা দেবাশিস মণ্ডল সপরিবারে ডুয়ার্সে বেড়াতে এসেছিলেন। বাড়ি ফেরবার পথে ট্রেনের অস্বাভাবিক দেরিতে পরিবার নিয়ে সমস্যায় পড়েছেন। জানালেন, দুপুর নাগাদ স্টেশনে এসেছি, পরিবার নিয়ে বসে রয়েছি। ট্রেন কখন আসবে সে সম্পর্কে কোনো তথ্য এখনও জানা নেই। রেলের নিউমাল জংশনের আধিকারিকরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও তারা জানিয়েছেন সমস্যাটি সাময়িক, শীঘ্রই মিটে যাবে। তবে ডুয়ার্স রুটে কলকাতা যাওয়ার একমাত্র ট্রেনটি অস্বাভাবিক দেরিতে চলায় সমস্যায় পড়েছেন ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটক সহ স্থানীয় বাসিন্দারাও। 6 ঘন্টা। কোথায় যাবেন আপনি? শিয়ালদা। ট্রেনের কোনো খবর বা কিছু পেয়েছেন, কখন আসতে পারে? না, ওনারা কাউন্টার থেকে বলছেন যে 12:30 নাগাদ। এক্সপেক্ট করছেন 12:30 নাগাদ। একাই আছেন নাকি সঙ্গে ফ্যামিলিও আছে? ফ্যামিলি আছে, আমরা 3 জন আছি। কোথায় এসেছিলেন? এখানে আপনার কালীপুরের বিদ্যামে এসেছিলাম। ওখান থেকে ফিরে যাচ্ছি। ফিরে যাচ্ছি। আপনার নাম? আমার নাম দেবাশিস মণ্ডল। কোথা থেকে, বাড়ি কোথায়? বাড়ি বাঘাযতীন। আমরা গতকাল থেকে স্টেশনে বসেছিলাম, আসবে ওয়েটিংয়ে ছিলাম, নাই সেই কারণে সকালবেলা এসছে, কিন্তু আমরা কী করবো, আমাদের যেতে হবে। লাস্টে তো দরজা হারাই, আমরা তো এখন তো আজকে ফ্লাইটে যেতে হবে আমাদেরকে। মানে আপনি কি গেছেন? আমি যাইনি, আমার ভাইরা গেছে, আরও আত্মীয় স্বজনরাও গেছে। ওরা ফ্লাইটে আপনি ক্যান্সেল করলেন? আমি ক্যান্সেল করলাম। এরকম কি অনেক লোক বসে ওখানে? অনেক লোক, মানে পুরো ভিড় ছিল একদম। মানুষ মানে বেহাল হয়ে গেছে ওখানে, গরমের মধ্যে চিটপুট করতেছে, কি করে তারা। থাকার ব্যবস্থা? থাকার ওরকম ব্যবস্থা নেই ওখানে। কেন লেট হচ্ছে জানছেন? লেট শুনতে গিয়ে কোথায় কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে নাকি বা কিছু এরকম পুরা সঠিক খবরে পাওয়া যাচ্ছিল না। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সাথে সাথেই প্লাবন মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে তিস্তা পাড়ের বাসুসুভা গ্রাম।
2023 সালের বর্ষায় উত্তর সিকিমের ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের স্রোত বয়ে গিয়েছিল সমতলের বুক চিরে প্রবাহিত তিস্তার উপর দিয়ে, ভাসিয়েছিল বিঘার পর বিঘা জমির ফসল, তিস্তাপাড়ের বাসুসোবা গ্রামসহ অন্যান্য জনপদকে। এবারও হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। প্রবেশের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বৃষ্টির দাপটে ভূমিধস। সোমবার পশ্চিম সিকিমে ভূমিধসে প্রাণ হারিয়েছেন 4 জন। সেই সংবাদ সোশ্যাল মিডিয়ার কল্যাণে দ্রুত পৌঁছেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের তিস্তাপাড়ের জনপদে। বাসুসোবা গ্রামের রুমাবালা রায় তাই তড়িঘড়ি ধান শুকিয়ে নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন। তিস্তার জলের পাশে বসেই গত বছরের সেই আতঙ্ক যে এবারেও গ্রাস করেছে রুমাবালা রায়ের মতো তিস্তাপাড়ের মানুষকে, তারই ছবি ভেসে ওঠে প্লাবিত হলে নিরাপদ আশ্রয়ে পৌঁছতে একমাত্র ভরসা সেই নৌকোর মেরামতির ব্যস্ততাতে। এ প্রসঙ্গে বাসুসোবা গ্রামবাসী জানান, গত বছর যে অবস্থা হয়েছিল এবারও তেমনটা হতেই পারে। সেই কারণে নৌকোর বুকে পেটে আলকাত্রা মাখিয়ে ফুটোফাটাগুলো বন্ধ করে রাখছি। এখন নৌকাতে তেল দিচ্ছি। কেন? ওই বর্ষার সিজনে আমাদের নৌকার দরকার, সব সময় নৌকা লাগে, নৌকা ছাড়া চলতে পারবো না। বর্ষার সিজনে তার আগে কি করছেন? তার আগে মানে অন্য কাজ করি। এখন কি করছেন? এখন নৌকা তেল দিচ্ছি। তেলটা কেন লাগান নৌকাতে? তেলটা লাগাচ্ছি নৌকাটাতে জল কম হবে, জল ঢুকবে না। হ্যাঁ, তারপরে এই নৌকা নিয়ে আবার তিস্তা যাবো, কাঠটার নিয়ে আসবো। এই এলাকায় জল হয়? এই এলাকায় জলে ভর্তি। বাঁধের কি অবস্থা? জলে জলাকার হয়ে যায়। বাঁধের কি অবস্থা এই এলাকায়? বাঁধের অবস্থা এখন তো মানে ঠিকই আছে, আরও তো বর্ষাকালে যে কি হয় বলা মুশকিল। মানে বান ধসতেও পারে কোনো জায়গায় বৃষ্টির জলে। সামনের বাঁধও ওইরকমই আছে। ঠিক করছে বান ঠিক করছে, কিন্তু জায়গায় জায়গায় গর্ত আছে, ওগুলো ধস নামতে পারে। সিকিমের জল আগের বছর ঢুকছিল? হ্যাঁ, আগের বছর সিকিমের জল আসছিল। এই দিক দিয়ে তো গেছিলো, মাছটা মরে টরে শেষ হয়ে গেছে, কত কাঠটার ভাসছিল। আপনার নাম? আমার নাম মানিক দাস। বলছেন আপনি জোড়া দিতে ওই যে বাসুসোবা থেকে একদম জল যে ভাঙ্গে আসছে, এই বাড়িটা এই যে ব্রিজ অবধিতে নিয়ে যায় নাই, অর্ধেকটা রাইখে দিচ্ছে। কোন ব্রিজ? এই ব্রিজ, তিস্তা ব্রিজ। হ্যাঁ, তিস্তা ব্রিজে। তিস্তা ব্রিজ অবধি বাদটা নিয়ে গেলে আপনাদের সুবিধা? তো সুবিধা না, একটু হালকা জল আসতো, নাহলে তো বাঁধের উপরে জল ওঠে। কত অসুবিধা হয় আমাদের, গরু ছাগল পার করতে পারি না, বাঁধের উপরেই সব থাকে। পুরোটা নিয়ে যায় নাই তো বাঁধটা, ওই যে অর্ধেকটা নিজেরা দেখতে পাচ্ছেন কোনখান থেকে রাইখে দিছে। অর্ধেক বাঁধ হয়ে আছে। অর্ধেক বাঁধ হয়ে আছে। পুরোটা চাই। পুরোটা হইলে কি একটু জলটা হালকা এদিকে ঢুকতো। গ্রামে জলটা? হ্যাঁ, গ্রামে জলটা আসতো না, হালকা করে রাখছে, অর্ধেকটা নিয়ে রাখেনি, বাঁধেনি। মানে ওই জমিটা ভেঙে আসতে আমাদের জমিগুলো ক্ষতি হতেছে। আর ওরকম ওই যে অর্ধেক বান রাখছে, দেখাই না পাচ্ছেন, অর্ধেক বান রাখছে। আপনার নাম? অনুবালা দাস। এই জায়গাটার নাম কি বলছিলেন? বর্মনপাড়া। বাসুসোবার বর্মনপাড়া? হ্যাঁ, বাসুসোবা বর্মনপাড়া। কতগুলো গ্রাম আসে এই জল ঢুকে? কতগুলো গ্রামে? ও সব বাসুসোবাগুলো বাঁধে উঠে, এরকম জল উঠে। কত মানুষ হবেন আপনাদের এই গ্রামের সব মিলে? 150-200 ধরনের হবে পরিবার। এই বাঁধেই থাকতে হবে? বাঁধেই থাকতে হবে। এই যে এইখান থেকে আবার ওইদিকে আগায় যাবা, তাও বলবে ওগুলো বাঁধের নিচেই আছে, খুব অসুবিধা হয়। বাঁধের আমাদের যে সমস্ত কাজ টেক অফ করা হয়েছে তার বেশিরভাগই হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এই মে তো শেষ হয়ে গেল, আজকে 1 সপ্তাহ আরও পাবো বলে আশা করি। আর 2-1টা আমাদের বর্ষার পরেও হবে। মেজর যে প্রবলেম ছিল, যেখানে ভালনারেবল ছিল, যেগুলো উদ্বেগজনক ছিল বা ভয়ের ব্যাপার ছিল এবছর, সেগুলো প্রায় হয়ে গেছে। একটা কাজ কন্টিনিউ করে যাবে, যেহেতু আমি এই বর্ষার আগে শেষ করতে পারলাম না। বর্ষার মাঝখানে আমরা কাজ করি না, করা যায় না। তো পুল প্রেজে নদী যাবে, তখন আমি বোল্ডার ডাম্পিং করবো, কোথায় খুঁজেই পাওয়া যাবে না। তারপরে ওটা আমরা করবো আবার। গতকাল মোড়াঘাট রেঞ্জ লাগোয়া গোসাইরহাট বিটের গারখুটা এলাকায় হাতির হামলায় আতঙ্কিত বাসিন্দারা। বনজঙ্গল ছেড়ে ফের লোকালয়ে হাতির হামলা, আতঙ্কিত এলাকার বাসিন্দারা। গত রাতে এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জ লাগোয়া গোসাইরহাট বিটের গারখুটা এলাকায়। একদিকে রাতভর মুষলধারে বৃষ্টি, তার উপর ঘন অন্ধকার। আর ঠিক এমন সময়ই দাঁতাল হাতি বনজঙ্গল ছেড়ে কৃষি জমি পেরিয়ে শোবার ঘরের টিনের বেড়া ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে চালায় তাণ্ডব। পরিবারের সদস্যদের দাবি,
এদিন রাত আনুমানিক 2টার সময় লোডশেডিং চলাকালীন সকলেই যখন ঘুমে আচ্ছন্ন ছিল, পাশাপাশি মুষলধারে বৃষ্টি ও দমকা হাওয়া চলছিল, সেই সময় আচমকাই টিনের বেড়া ভাঙার শব্দ শুনে ঘুম ভেঙে যায় প্রত্যেকের। রীতিমতো বেড়া ভেঙে ঘরের মধ্যে মজুদ বস্তার চাল খেতে শুরু করে একটি দাঁতাল হাতি। কোনো ক্রমে বাচ্চাসহ পালিয়ে বাঁচেন পরিবারের সদস্যরা। প্রতিবেশীরা বুঝতে পারেন তাদের এলাকাতে হাতি ঢুকেছে। সকলে মিলে চিৎকার চেঁচামেচি করে কোনো ক্রমে ঘণ্টা দুয়েকের প্রচেষ্টায় হাতিটিকে জঙ্গলের দিকে ফেরাতে সক্ষম হন। এদিনের ঘটনায় পরিবারটির বাড়ির টিনের চাল, কংক্রিটের পিলার দুমড়ে মুচড়ে গিয়েছে। পাশাপাশি ঘরে মজুদ থাকা 1 বস্তা চাল, একটি শোকেসও ভেঙেছে বলে দাবি পরিবারের। নিজের চোখের সামনে এমন ঘটনা দেখে এখনও আতঙ্ক কাটেনি পরিবারের মহিলা সদস্যদের। দিন আনা দিন খাওয়া পরিবারের এত বড় ক্ষতি সামলাতে এখন চিন্তাগ্রস্ত তারা। এদিন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য, বন বিভাগের সাথে এই বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি এভাবে টিনের বেড়া ভাঙাতে বন্যপ্রাণীদেরও যে ক্ষতি হচ্ছে সে বিষয়টিও তুলে ধরা হবে বলে তিনি জানিয়েছেন। ভয় রয়েছে, ভয় তো অনেক ভয়ের আর কি। এই যে এখানে সামনে ভাঙছে, জানলা ছিল, আমার বোন আর কি একদম কাছাকাছি আর কি শুয়েছিল। আচ্ছা, বড় ধরনের তো দুর্ঘটনা ঘটে যেতে পারত, বাচ্চা নিয়ে ছিল হয়ে গেছে, তার মানে বাচ্চাও ছিল, তার মা ছিল, একদম এদিকে হামলা করার পর ওইদিকে গেছে। এখন কি চাইছেন আপনারা? এখন চাচ্ছি বন দপ্তরের কাছে আর কি সাহায্যর সহযোগিতার জন্য বলতেছি আর কি। কতটা ক্ষতি হয়েছে? ক্ষতি তো অনেকটাই ক্ষতি হয়ে গেছে, তার কারণ ঘর হচ্ছে একটাই, শোয়ার ঘর একটাই, হ্যাঁ, ওটা তো পুরোটা ভেঙে দিয়েছে। এই যে দেখো ওইদিকে থাকার মতো আর কি ব্যবস্থা নেই, শোকেস ভাঙছে, ওইদিকে চাল নিয়ে গেছে। এখন যে খাবে কিভাবে থাকবে, হ্যাঁ, এটাই মনে করো সব থেকে একটা বিষয়। হ্যাঁ, সব থেকে এটাই বড় বিষয়। কি নাম দাদা আপনার? আমার নাম পবিত্র রায়। কি নাম দিদি আপনার? কি হয়েছিল গতকাল রাতে, কখন জানতে পারলেন? 2টার সময় এসে ঠাকুর আসছে, এসে দেখে কি জানলাটা আগে ভাঙছে, তারপরে হামলা করছে, তারপরে আমরা বোধ পেয়েছি, বাচ্চাকে নিয়ে ওইদিকেই চলে গেলাম। এই ঘরে কি বাচ্চা নিয়েছিলেন? এই ঘরে আমি ছিলাম, আগে জানলাটা ভাঙছে, এই যে বাচ্চা। আপনি মানে এখনো আতঙ্কে রয়েছেন? এখনো আতঙ্কে আছি। অবশ্যই, মানে আমরা বেশ কিছুদিন যাবতই দেখতেছি আর কি যে হাতি জঙ্গল ছেড়ে লোকালয়ে বেরিয়ে আসছে। মোট কথা জঙ্গলে তো খাবার সংকট রয়েইছে, তার মধ্যে হাতির যে করিডর, অনেকে বলেন আমাদের বন দপ্তর যে হাতির করিডর নাকি অনেক সময় আটকে দেওয়া হচ্ছে, সেখানে বিভিন্ন রকম সে তৈরি করে তার পথটাকে আটকে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা নয়। হাতি আমাদের এদিকে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এক এক সময় এক এক দিন আর কি, এক এক মানে জায়গা দিয়ে বেরিয়ে এসে, লোকালয়ে বেরিয়ে এসে রাতের দিকে, গতকাল যেমন রাত 2টা নাগাদ ওই বাড়িতে আঘাত করে। তারা হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি যে আজকে হাতি আসবে, কিন্তু তখন হুড়মুড়িয়ে যখন ভাঙাভাঙি শুরু করে, তখন তারা বাচ্চা কাচ্চাকে নিয়ে হঠাৎ বেরিয়ে পড়ে বাড়ির উঠোনের মধ্যে। যাক, দুর্ভাগ্যক্রমে হয়তো তারা বেঁচে যায়, কিন্তু এইভাবে হাতি যেভাবে তার টিনের বেড়া ভাঙছে ওই বাড়িটার, সেক্ষেত্রে যেটা দেখা গেল ওই বেড়াতে কিন্তু হাতির আঘাতও যেমন ওই ঘরের মধ্যে লেগেছে, তেমনি আবার হাতির শরীরের মধ্যে বা শুঁড়ের মধ্যে হয়তো আঘাত লেগেছে, সেখানে হয়তো রক্ত লেগে আছে। তাতে বন্যপ্রাণীর একটা সংশয় থেকে যাচ্ছে যে কিছু হয়ে যাওয়ার আর কি। সেক্ষেত্রে সাধারণ মানুষের তো আছেই, এটা আমি অবশ্যই বন দপ্তরের উপর দৃষ্টি আকর্ষণ করব। এখন নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল
লোকাল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আজ সকালের মেঘলা আবহাওয়ায় ঠান্ডার আমেজ অনুভব জলপাইগুড়িতে। আজ জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর সকালে কিছুটা হলেও শীতলতা অনুভব করছে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বাসিন্দারা। সকাল থেকেই ছিল মেঘলা আকাশ, ভোরবেলা খানিকটা বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হবার ফলে গরমের পারদ কিছুটা হলেও নেমেছে, যদিও বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে এই আবহাওয়ার পরিবর্তন হয়েছে। আজকে জলপাইগুড়ির বাসিন্দারা বলছে এ ধরনের আবহাওয়া থাকলে অনেকটাই ঠান্ডা অনুভব হয়, তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিলেছে। করছেন আপনারা সকালবেলা আজকে অনুভব করছি যে মেঘলা আকাশ, দিনটাতে এখনো ভালোই দেখা যাচ্ছে। এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কীরকম হবে সেটা তো বলা যাবে না। হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমার গরম বেশিও হতে পারে বা আবার কমও থাকতে পারে। আজকে তো জামাই ষষ্ঠী, এই মানে ইয়েটা কি থাকা দরকার মনে হয়? মানে এইরকম আবহাওয়াটা থাকলে পরে খুবই ভালো। জামাই ষষ্ঠীর দিনে জামাইরা আসবে, আনন্দ ভর্তি করবে শ্বশুর বাড়িতে, ঠিক আছে, খুব ভালো লাগবে। ওই কেমন অনুভব এখন? মানে এখনকার তো আবহাওয়া যা আছে তাতে খুব ভালোই অনুভব হচ্ছে, যে মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা মোটামুটি আছে, ঠিক আছে। তাতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কীরকম হবে সেটা তো বলা যাচ্ছে না। তাহলে গরম হয়তো বাড়তেও পারে বা কমতেও পারে। রোজই বেলা বাড়ার সাথে সাথে গরম বাড়ে? হ্যাঁ, রোজই তো বেলা বাড়ার সাথে সাথে গরম তো ভালোই বাড়ে। একটি কাঁঠাল ও একটি পাকুর গাছকে নিয়ে সমস্যায় ওদলাবাড়ির গোবিন্দ কলোনি এলাকার বাসিন্দারা। রাস্তার পাশে একটি কাঁঠাল গাছ এবং একটি পাকুর গাছকে নিয়ে সমস্যায় পড়েছেন মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গোবিন্দ কলোনি এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এই গাছের জন্যই যখন তখন বড় বিপদ ঘটতে পারে, তাই অবিলম্বে এই গাছের ডালপালা ছাঁটার ব্যবস্থা করুক প্রশাসন। ওদলাবাড়ি বাজার থেকে ডামডিম যাওয়ার জন্য যে জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়কের পাশে গোবিন্দ কলোনি এলাকায় রয়েছে একটি বড় কাঁঠাল ও পাকুর গাছ। বর্তমানে এই গাছের ডালপালা রাস্তার ওপর ঝুঁকে পড়েছে। রাস্তার ওপর এই গাছের ডালপালা ঝুঁকে থাকার জন্য গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। তাছাড়া এই গাছের পাশ দিয়ে গেছে বিদ্যুৎ দপ্তরের হাই ভোল্টেজের লাইন। এলাকার বাসিন্দা দিলীপ চৌধুরী, অংশ আগরওয়াল, রাজু লোহারদের দাবি, গত 1 মাস যাবৎ বিপজ্জনক অবস্থায় রয়েছে এই দুটি গাছ। গাছের বেশিরভাগ অংশই রাস্তার ওপর ঝুঁকে রয়েছে, যার ফলে জাতীয় সড়ক দিয়ে গাড়ি চলাচল করলেই গাড়ির ছাদে বা হুডে লেগে যাচ্ছে গাছের ডালপালা। তার আরও বক্তব্য, 2 দিন আগে একটি বাসের ছাদে বেশ কয়েকজন যাত্রী ছিল। বাসটি ওদলাবাড়ি থেকে যখন মালবাজারের দিকে যাচ্ছিল, তখন এই গাছের ডালপালা বাসের যাত্রীদের শরীরে লেগে যায়। তখন বেশ কয়েকজন যাত্রী আহত হন। বর্তমানে বড় বড় গাড়ির ছাদে এই গাছের ডালপালা লেগে ভেঙে পড়েছে কিছু কিছু অংশ। বাসিন্দারা জানিয়েছেন, এ ব্যাপারে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবিলম্বে গাছের ডালপালা না ছাঁটলে বড় ধরনের বিপদ ঘটার সম্ভাবনা রয়েই যাচ্ছে। हटाना बहुत जरूरी है। यहाँ पे तार वगैरह भी है, जितना आदमी के लोग को लग रहा है, बच्चा लोग खेल रहा है, कूद रहा है, कोई वायरिंग का कुछ गिरी है तो बच्चा लोग को लगने का डर हो सकता है। तो अभी तक तो ऐसा ही है, कोई एक्शन नहीं है। एनएच के ऊपर है क्या? एनएच के ऊपर कितना दिन से ऐसा है? ये आपका 20-25 दिन हो गया ऐसे ही हुआ है? ऐसे ही है, कोई एक्शन नहीं ले रहा है कोई। बहुत आदमी का तो चोट भी लगा। हाँ, चोट लगा, किसी का माथा फट गया है। आपका नाम? मेरा अंशु अग्रवाल। সমস্যা হচ্ছে যে রাস্তার নিচে ঝুলে আছে, গাড়ি আসা যাওয়ার জন্য অসুবিধা হচ্ছে। তো কতদিন ধরে এটা হলো 4-5 দিন হলো। তো কেউ ডিপার্টমেন্ট কিছু করছে না? আর ডিপার্টমেন্ট কি করবে? ডিপার্টমেন্ট তো আসছিল। ইলেকট্রিক তার আছে সাথে? হ্যাঁ, তার আছে। তো অ্যাক্সিডেন্টও হতে পারে না এখানে? তো হবে, যখন বাসগুলো যায়, বাসের লোকদের লাগে না যারা হুডে থাকে? এখন তো হয় না এরকম। এর আগে তো হয়েছে বললো, কয়েকজনের গায়ে লাগছে। না না, বড় ফাংশনগুলোর মধ্যে লাগছে, বড় ডালগুলো। আপনারা কী চাচ্ছেন? আমরা কাটাতে চাচ্ছি, কেউ কাটছে না। কেউ কাটছে না। 3-4 দিন আগে থেকে ঝড় বৃষ্টি হয়েছে, তখন গাছগুলো ডালগুলো নেমে গিয়ে পড়েছে একদম। তারপরে আমি ফটো তুলে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডে পাঠিয়েছিলাম। পাঠানোর পরে ওনারা অনলাইনে মেসেজ পাঠাচ্ছে। পাঠানোর পর উদলাবাড়ি লোকাল ইঞ্জিনিয়ার এসে দেখে বলছে এটা তো আমার কাজ না,
এটা তো পিডব্লিউডি কাজ, আমরা কি করে এই গাছ কাটতে পারবো? তো কি বিপদ ঘটতে পারে? বিপদ ওটা ডেঞ্জার বিপদ। আমরা তো ভয়ে ভয়ে এই রাস্তার মধ্যে আসতেছি, কারণ কি একটা গাড়ি স্পিডে আসতেছে ওখান থেকে আইসে আচমকা দেখে সামনে এত বড় পাহাড়ের মতো হয়েছে, ডান দিয়ে কাটবে না বাঁ দিয়ে কাটবে, বিরাট একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এখন অব্দি হয় না কিন্তু হয়ে যাবে। আর ছাদের উপরে, ছাদের তো প্রত্যেকটা গাড়ি ঝাঁঝরা গেছে, মানুষের কত ক্ষতি হয়েছে মানুষই জানে, মাথা কপালে ফেটে গেছে অনেকে, তাও ঠিক হয়নি। তাও ঠিক হয় নাই। আমরা বারবার আবার মেসেজ পাঠাইছি, ওনারা বলছে ঠিক আছে আমরা দেখছি, কিন্তু গতকাল এসে বলছে কি না এটা পিডব্লিউডির কাজ, আমরা করতে পারবো না, এভাবে পড়ে আছে। আমরা যে কোনো টাইমে একটা বিশাল বিপদ হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। এটা আমরা চাই কর্তৃপক্ষ এসে দেখুক, পিডব্লিউডি এসে দেখুক, দেখে এটা খুব দ্রুত সমাধান করবে এটাকে। বুধবার বিশাল আকৃতির একটি অজগর সাপকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি সদর ব্লকের বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের বসুনিয়াপাড়া এলাকায়। এদিন সাপটি একটি আস্ত হাঁসকে গিলে খেয়ে ফেলে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। গ্রামের মধ্যে এভাবে অজগর সাপ দেখা যাবে তা এলাকার মানুষ ভাবতে পারেনি। খবর প্রচার হতেই স্থানীয়রা অজগর দেখতে ভিড় জমাতে থাকে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সাপটি পাশের একটি পুকুরে লুকানোর চেষ্টা করে। পরে পুকুরের জল পাম্প মেশিনের মাধ্যমে তুলে সাপটিকে উদ্ধার করা হয়। খবর দেওয়া হলে পরে বনকর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা অনিল রায় বলেন, প্রথমে বুঝতে পারিনি সাপটি এত বড়। সাপটির প্রথমে মাথা দেখা যাচ্ছিল, সেটি আস্ত একটি হাঁস খেয়ে ফেলে। এর আগে এত বড় অজগর সাপ এলাকায় দেখা যায়নি বলে তিনি জানিয়েছেন। এখানে একটা সকাল থেকে দেখতেছি একটা সাপ পুকুরে, প্রায় অজগর সাপ, প্রায় 2টা হাঁস খাইছে। তারপরে ধরার জন্য অনেক চেষ্টা করলাম, পরে পুকুর থেকে শেখার জন্য মেশিন লাগা দিয়েছি, মেশিন লাগায় সেই থেকে এই এখন মনে করো ধরা হইতো। ডিপার্টমেন্টের হাতে দিলাম, কোথায় নিয়ে যাবে ওরা, মানে বদাগঞ্জের বিডিও অফিস থেকে লোক পাঠাইছে, ওরা আসলো। আমার নাম সদীপ রায়, বসুনিয়াপাড়া। এটা একটা সকালবেলা দেখে যে একটা হাঁসকে একটা সাপ খাইছে। সাপটা দেখতেছি মনে শুধু মাথাটা দেখছি, যে মনে করতেছি ছোট্ট, খুব একটা বড় না। দেখতেছি লাস্ট পর্যন্ত দেখতেছি বড় বিশাল একটা গোটা হাঁস গিলে খেলো। খাওয়ার পরে তখন লোকজন জমা হইল। আমার নাম হচ্ছে অনিল রায়, বসুনিয়াপাড়া, বারোপাটিয়া বসুনিয়াপাড়া। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ অব্যাহত রয়েছে জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকা জুড়ে। যদিও জেলার কোনো জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠেনি, তবু প্রশাসন সক্রিয় রয়েছে। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের ফলাফলও ঘোষণা হয়ে গিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্রমাগতই রুটমার্চ চলছে কেন্দ্রীয় বাহিনীর। বুধবার জলপাইগুড়ি সদর ব্লকের রংধামালি, বোদাগঞ্জ, কালিয়াগঞ্জ, ডেঙ্গুয়াঝাড়, গোশালা মোড় সহ বিভিন্ন এলাকায় চলে কেন্দ্রীয় বাহিনীর টহল। উল্লেখ্য, ভোটের আগে থেকেই এলাকায় এভাবে চলছে বাহিনীর রুটমার্চ। টহলের সময় উপস্থিত থাকছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশও। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 93.6 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার।
আজ মেয়ে ও জামাইয়ের সৌভাগ্য ও সমৃদ্ধি কামনা করে ঘরে ঘরে ষষ্ঠী পুজো করলেন শাশুড়িরা। এর সঙ্গে জামাইদের আপ্যায়নের আয়োজন ও উপহার কেনার ভিড় লক্ষ্য করা গেল বাজারগুলিতে। গত বছরে তিস্তার প্লাবনের স্মৃতি এখনো টাটকা তিস্তাপাড়ের বাসিন্দাদের, তাই বর্ষা আসতেই প্লাবন মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন তিস্তাপাড়ের বাসুসুবা গ্রামের বাসিন্দারা। উত্তরেমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।